हेलो एवरीवन वेलकम टू जी स्टडी। तो आज আমরা ইন্ডিয়ান পলিটির কত 4th নাম্বার চ্যাপ্টারে চলে এসেছি, যেটা কি আমরা প্রিএম্বল এন্ড কনস্টিটিউশন প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। আর এটা আমাদের কত 6th নাম্বার লেকচার হবে। তো এর আগে অলরেডি 5টা লেকচার হয়ে গেছে, তো প্লিজ যারা দেখোনি গো এন্ড ওয়াচ। আর আমি লেকচারের স্টার্টিং এ একটা জিনিস বলে দিই, যদি অডিও তোমাদের কোনো রকম প্রবলেম তোমাদের হচ্ছে তো প্লিজ তার জন্য আমি সত্যি খুব দুঃখিত, কারণ আমার কাছে তেমন কোনো সেটআপ গুছিয়ে উঠতে পারছি না যেটাতে আমি ক্লিয়ার অডিওটা হবে। তো অ্যাজ অফ নাও প্লিজ বিয়ার উইথ ইট। ওকে, সো শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে কি যে আমরা দেখবো যে কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়াতে আমাদের একটা প্রিএম্বল আছে, ঠিক আছে? আমাদের সংবিধানে একটা প্রিএম্বল আছে, যেটা তোমরা সকলে জানো। উই মানে আমরা, দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের যারা নাগরিক আছে তারা, হ্যাভ সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ কি সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। বলছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, এই যে সার্বভৌম কি সমাজতান্ত্রিক, সবের মানে কি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, ঠিক আছে, আর রিপাবলিক মানে কি সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র রূপে গড়ে তুলতে এবং উহার নাগরিককে বলছে টু সিকিউর অল ইটস সিটিজেন্স কি দেওয়া হবে, জাস্টিস দেওয়া হবে। কিরকম জাস্টিস আমরা দেবো? জাস্টিসের মধ্যে জাস্টিস মানে কি ন্যায় বিচার দেবো, সামাজিক অর্থনৈতিক আর কি রাজনৈতিক, আমরা কি তাকে মানে ভারতের যারা জনগণ আছে তাদেরকে আমরা এই যে ন্যায় বিচারটা দেবো। আর কি দেবো? লিবার্টি দেবো। লিবার্টি মিনস স্বাধীনতা। কিসের স্বাধীনতা? চিন্তার স্বাধীনতা, অভিব্যক্তির স্বাধীনতা, ঠিক আছে, তারপর বিশ্বাসের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, উপাসনার স্বাধীনতা। তো এই সম্বন্ধে কি দেবো আমি? এইসব আমি দেবো, স্বাধীনতা দেবো। আচ্ছা, আর ইকুয়ালিটি কি দিব? যেটাতে সমতার সুযোগ থাকবে। কাকে দেবো? সেটা কি দেবো? প্রতিষ্ঠা, ঠিক আছে, স্ট্যাটাস, প্রতিষ্ঠা। আর কি? অপরচুনিটি মানে সুযোগের মধ্যে, সুযোগের জন্য কি আমি দেবো? সমতা দেবো। আর এটা আমি কার মধ্যে দেবো? সবার মধ্যে দেবো, ঠিক আছে, যতক্ষণ জনগণ আছে সবার মধ্যে দেবো। তারপর ফ্রেটার্নিটি মানে ভাইচারা, যেটাকে বলি আমরা। এই যে ভাইচারাটা থাকবে সেটা কি হবে? যে আমাদের যে ব্যক্তি মর্যাদা আছে, ঠিক আছে, যে ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তি মর্যাদা ও এই যে জাতীয় যে ঐক্য আর সংহতি যেটা আছে সেটা বজায় রাখবে। এই আমরা কি ভাইচারার থ্রু আমরা আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতি যেটা সেটাকে আমরা বজায় রাখবো এই ভাইচারার থ্রু। আচ্ছা, তো বলা হচ্ছে কি যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন করা হয়েছিল, ঠিক আছে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি বলেছে? 26 নভেম্বর 1949 এর আমরা কি করছি? যে সংবিধানটাকে আমরা গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি, আর কি যে আমাদেরকে গিভ আওয়ারসেলফ টু দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, আর আমাদেরকে এই কনস্টিটিউশনটা আমরা দিচ্ছি। এখানে কি উই কারা? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে বুঝতে পারলে যে মিনিংটা কি? ফার্স্ট হচ্ছে তোমাদের মিনিংটা বুঝতে হবে যে প্রিএম্বলের মিনিংটা কি। তো এখানে হচ্ছে তোমার ফুল মিনিংটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার এটার উপরেই পুরো চ্যাপ্টারটা দেখবে কি করে। দেখো, আমি এর আগে লেকচারগুলোতে বারবার একটা জিনিসই বলেছি, যখন প্রিএম্বলের কথা এসছে বা অবজেক্টিভ রেজলিউশন একবার কথা 2-3বার কথা এসেছিল, তখনও বলেছিলাম যে এই প্রিএম্বলটা যেটা আমরা বানাবো সেটা না এই অবজেক্টিভ রেজলিউশনের কি বলতে পারো একটা আপডেটেড ভার্সন ছিল, ঠিক আছে, ওটাই বলা হয়েছে। আর এই অবজেক্টিভ রেজলিউশনটা ওই কারণে ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করে যে কে ড্রাফটার মুভ করেছিল, পণ্ডিত নেহেরু করেছিলেন, ঠিক আছে, আর অ্যাডপ্ট করা হয়েছিল কার দ্বারা? এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। ওকে, তারপর কি যে এই যে আমাদের প্রিএম্বলটা, ঠিক আছে, কয়েকটা এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আগে জেনে রাখো। এই প্রিএম্বলটা কি কোনোবার অ্যামেন্ড করা হয়েছে, সংশোধন করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। এরও সংশোধন হয়েছে। কত? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আমি বারবার বলেছি এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, তো ওই কারণে এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপর এবার দেখো যে আমরা যখন কনস্টিটিউশনটা পড়লাম এখানে না তিনটা ওয়ার্ড ইউজ করলাম। একটা বললাম কি সোশ্যালিস্ট, একটা বললাম সেকুলার, একটা বললাম ইন্টিগ্রিটি। এখানে করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সোশ্যালিস্ট সেকুলার এখানে পেয়ে গেলে, আর ইন্টিগ্রিটিটা এই যে এখানে পেলে, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ড কিন্তু যখন প্রথমবার কনস্টিটিউশন বানানো হয়, প্রথমবার প্রিএম্বল বানানো হয়, তখন কিন্তু এই তিনটে ওয়ার্ড ছিল না, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবে। কি? সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, সেকুলার মানে কি হচ্ছে যে তোমার ধর্ম নিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে কি হয় বলো? ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি, যেটা ব্যাপারটা চলে আসে, ঠিক আছে। এই যে এখানে দেখো ইউনিটি আর ইন্টিগ্রিটি, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ড প্রথমেই যখন প্রথমবার যখন প্রিএম্বলটা গঠন করা হয়,
তখন কিন্তু এই 3টে ওয়ার্ড ছিল না। এই 3টে ওয়ার্ড নতুন করে অ্যাড করা হয়। কবে করা হয়? এই যে অ্যামেন্ডমেন্ট 42nd অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার থ্রু দিয়ে অ্যাড করা হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বারবার ধরে তুলছি। তারপর কি বলা হয়েছে যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই প্রিএমবলের থ্রু আমরা কি বুঝতে পারি? এই প্রিএমবলের থ্রু আমরা বুঝতে পারি যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ছিল, তার যে একটা নোবেল আর গ্র্যান্ড ভিশন যে ছিল, ঠিক আছে, বা বলতে পারো যে আমাদের যে কনস্টিটিউশনের ফাউন্ডিং ফাদার যারা ছিলেন, তাদের যে একটা ড্রিম বা অ্যাসপিরেশন ছিল কনস্টিটিউশনকে নিয়ে, সেটাই অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে এই প্রিএমবলে, সেটাই কিন্তু রিফ্লেক্ট করে প্রিএমবলে। কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে প্রিএমবলটাকে কি, আগে কনস্টিটিউশনটাকে বানানো হলো, এবার কনস্টিটিউশনটাকে একটা সংক্ষেপে যদি কিছু বলা যায়, ঠিক আছে, সারসংক্ষেপ যদি আমি বলি, তাহলে সেটাকে আমি বলবো প্রিএমবল, ঠিক আছে? তো আমাদের কনস্টিটিউশনে কি আছে, বা আমাদের যে ফাউন্ডিং ফাদার যারা ছিলেন কনস্টিটিউশনে, তাদের কি অ্যাসপিরেশন ছিল, কি ড্রিম ছিল, সব কিন্তু বলতে পারো যে আমরা প্রিএমবলের থ্রু জানতে পারি যে কনস্টিটিউশন মধ্যে কি আছে, ঠিক আছে? তো এইভাবে বলতে পারো একটা আয়না, একটা দর্পণ। ওকে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে প্রিএমবলটা, এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে কিন্তু কোনো পাওয়ার অফ সোর্স না, ঠিক আছে? এটা না যে প্রিএমবলে লেখা আছে তো মানতেই হবে, তো প্রিএমবলে লেখা আছে তো আমরা পাওয়ার পেয়ে গেলাম, না। এটা জাস্ট একটা সার সংক্ষেপ, এটা একটা কি সার সংক্ষেপ। আচ্ছা, আবার এটা মানে এটাও না যে লেজিসলেচারকে কোনো পাওয়ার দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবে যে এটা মানে এটা না যে লেজিসলেচারকে কোনো পাওয়ার দেওয়া হচ্ছে। লেজিসলেচার মিনস মনে হচ্ছে পার্লামেন্টের কথা বলা হচ্ছে। আর এটাও না যে আমাদের লেজিসলেচার যে বলতে পারো যে আমাদের পার্লামেন্ট আছে, তাকে আমরা কি কোনো রকম কোনো পাওয়ার থেকে প্রভিশনও করছি, ঠিক আছে, প্রহিবিটও করছি, এরকম না। কোনো পাওয়ারও দিচ্ছি না, তো কোনো পাওয়ারও কেড়ে নিচ্ছি না, প্রিএমবলের থ্রু এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তারপর কি প্রিএমবল আবার বলছে নন জাস্টিসেবল। মনে করো প্রিএমবলে কিছু লেখা আছে, এবার কেউ যদি মনে হলো না প্রিএমবলের হরণ হচ্ছে, চলে গেলো সুপ্রিম কোর্টে, তাহলে কি সেটা কি জাস্টিসেবল হবে, ন্যায় বিচার হবে? না, হবে না, কারণ এটা জাস্টিসেবলই না, ঠিক আছে? এবার কেন না কিছুর জন্য পরে বুঝতে পারবে ধীরে ধীরে। এনিওয়ে, এখন জাস্ট জেনে রাখো যে এটা নন জাস্টিসেবল আর নন এনফোর্সেবল, মানে আর যখন ন্যায় বিচার হবে না ওটার উপর, তো এনফোর্সেবলও হবে না ওটা, ঠিক আছে, কোনো কোর্ট অফ ল এর থ্রু। তো এই জিনিসটা আছে। তারপর কি বলা হয়েছে যে দেখো, আমি ওটাই বললাম একটু আগে, এটারও অ্যান্সার দিয়ে দিলাম, এটা একটু পরেই আছে। আমি কি বললাম যে কনস্টিটিউশনটাকে বানানো হলো, ঠিক আছে? কনস্টিটিউশন বানানোর পরে কনফার্মিটির জন্য কি করা হলো, যে এই প্রিএমবলটাকে কানেক্ট করা হলো, ঠিক আছে? প্রিএমবলটাকে কানেক্ট করা হলো যে ঠিক আছে, কনস্টিটিউশন আমাদের হয়ে রেডি, এবারে এই জিনিসগুলো আছে, তার সাথে সারসংক্ষেপ বানাও আর দিয়ে দেওয়া হচ্ছে প্রিএমবলে। ওকে, তারপর কি, তারপরে দেখো যে প্রিএমবলে আরেকটা জিনিস পরিষ্কার ক্লিয়ার কাট দেওয়া আছে, এই যে এমফেসিসটা হয় যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের কি জনগণ, ঠিক আছে? এই এমফেসিসের দ্বারা মানেটা কি বোঝায়, যে এই যে আমাদের যে কনস্টিটিউশনটা হয়ে রেডি হয়েছে 26 নভেম্বর 1949-এ, এটাতে কি বলছে যে কার জন্য মেড বাই, কার দ্বারা, ভারতীয় নাগরিক দ্বারা তৈরি, কার জন্য, ভারতীয় নাগরিকের জন্য, বাই অ্যান্ড ফর দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে কনসেপ্ট অফ সভরেন্টি, পপুলার সভরেন্টি, এই জিনিসটা কি, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করে। কনসেপ্ট অফ পপুলার সভরেন্টি মানে কি, যে কনসেপ্ট অফ পপুলার সভরেন্টি মানে হচ্ছে যে পাবলিকই হচ্ছে মেন, পাবলিকই পাওয়ার দিচ্ছে, ঠিক আছে? মেইন পাওয়ার কার কাছে আছে, পলিটিশিয়ানের কাছে নাই, মেইন পাওয়ার কার কাছে, পাবলিকের কাছে আছে। পাবলিকই চুজ করে পলিটিশিয়ানদেরকে চুজ করে, তো মেইন পাওয়ার আর এই পলিটিশিয়ানদের গিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। পাবলিকই মনে করো যদি কালকে ভোট দিয়ে হারিয়ে দেয়, তো সে কি আর কি পার্লামেন্টে কি বুঝতে পারবে না? তো অবভিয়াসলি মেইন পাওয়ার কার কাছে আছে, পাবলিকের কাছে আছে। ওটাকে বলা হয় কনসেপ্ট অফ পপুলার সভরেন্টি। আমরাই ওটাই বারবার দেখো এখানে এমফাসিস করা হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরাই কনস্টিটিউশন বানিয়েছি, আর কাদের জন্য বানিয়েছি, আমাদের জন্যই বানিয়েছি, আমাদেরকে কেউ দেয়নি, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এবার যদি আমি একটু এর বৈশিষ্ট্যে চলে আসি, একটু যদি দেখবো, দেখো ফার্স্টে বললাম কি, যে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা দিয়ে আমরা এটা বুঝতে পারি যে কনস্টিটিউশনের যে সোর্স অফ অথরিটি, ঠিক আছে, পাওয়ারটা, কনস্টিটিউশনকে যে পাওয়ারটা দেওয়া হয় বা যে দেয়, সেটা কে দেয়, কে দিয়েছে, সেটা দিয়েছে পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণ। ওকে, এবারে এই প্রিএমবল থেকে আমরা আরো কিছু জিনিস দেখতে পাই কি, যেমন আমাদের যে ইন্ডিয়ান স্টেট, মানে আমাদের যে দেশটা, তার নেচারটা কিরকম, তার নেচারটা হচ্ছে সভরেন, সার্বভৌম। সোশ্যালিস্ট মানে কি, সমাজতান্ত্রিক। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে কি, গণতান্ত্রিক। আর কি, প্রজাতন্ত্র। তো এটা আমরা কোথা থেকে দেখি, আমরা প্রিএমবল থেকে দেখে বুঝতে পারছি যে আমাদের দেশটা এরকম, তার নেচারটা এরকম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, যে এই যে স্টেটটা যেটা দেওয়া আছে না, অনেকে ভাবে কি ইন্ডিয়ান স্টেট মানে কি হয়তো রাজ্যগুলোর কথা হচ্ছে, না। এখানে একটু বুঝো, যখন পলিটিতে পড়বে না, তখন স্টেট ইন দ্য সেন্স অনেক কিছু হয়।
বিশেষ ক্ষেত্রে এখানে না রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে, রাজ্য ভেবে নিও না, ইন্ডিয়ান স্টেট মানে ভারত রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরকম অনেক জায়গাতে স্টেট আসবে, তো ওই জায়গাতে একটু নিজেরা একটু ডিস্টিংগুইশ মানে দেখে নিবে যে কোন স্টেটের কথা হচ্ছে, এটা কি রাজ্যের কথা হচ্ছে নাকি তোমার রাষ্ট্রের কথা হচ্ছে। তো এখানে রাষ্ট্রের কথা হচ্ছে। ওকে, এবার বলা হচ্ছে যে এর অবজেক্টিভ কি। আচ্ছা, প্রিমিলি তো আমরা এটা বুঝতে পারি যে একটা কনস্টিটিউশনের অবজেক্ট কি। অবজেক্টিভ কি কনস্টিটিউশনের অবজেক্ট হচ্ছে কি জাস্টিস দেওয়া, ঠিক আছে। লিবার্টি, জাস্টিস মিন্স ন্যায় বিচার দেওয়া, লিবার্টি মিন্স স্বাধীনতা দেওয়া, ইকুয়ালিটি মিন্স সমানতা দেওয়া, ফ্রেটার্নিটি মিন্স ভাইচারা নেওয়া, ঠিক আছে। এটা আমাদের কি অবজেক্টিভ, কনস্টিটিউশনের অবজেক্টিভটাও আমরা এই প্রিমিলি থেকেই বুঝতে পারি। প্রিমিলিটা আরেকবার দেখে নেবেন, তাহলে দেখে এখানে দেখো পরিষ্কারই বলা ছিল কি কি দেয়, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ঠিক আছে। ওকে, এবার কি আমরা আর কিছু জানতে পারি? হ্যাঁ, জানতে পারি যে কনস্টিটিউশন কত তারিখে অ্যাডপ্ট হয়েছে, সেটাও আমরা জানতে পারি। কত? সেটা হচ্ছে 1949, 26 নভেম্বর 1949। তো এটা আমরা জানতে পারি। এবার হচ্ছে কি এই যে ছোট যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করেছি এখানে, এই যে দেখো হাইলাইট করা আছে যে ওয়ার্ডগুলো, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এবার এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে। তো কিওয়ার্ডস, এগুলো বলা হয় কিওয়ার্ডস। তো ফার্স্ট এটাই ধরি, ফার্স্ট এটা কি আছে যে সভরেন। সভরেন মানে কি বললাম? সার্বভৌম। সার্বভৌম মিন্স যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে ও কারো কিন্তু মানে আন্ডারে নেই, ওর নিচে একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তো ইন্ডিয়া একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ঠিক আছে। কারো কি আন্ডারে আছে ইন্ডিয়া? কারো আন্ডারে নেই। ব্রিটিশদের আন্ডারে ছিল, সেখান থেকে তো স্বাধীনতা পেয়ে ও নিজে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট হলো, তো সার্বভৌমতা আসলো ইন্ডিয়াতে। ওটাই বলা হচ্ছে যে ইন্ডিয়া একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ঠিক আছে। তার উপর কারো কোনো রকম কোনো ডোমিনিয়ন নেই বা কারো ডিপেন্ডেন্সি নেই, ঠিক আছে। কোনো আমরা আমাদের কান্ট্রি কোনো কান্ট্রির উপর ডিপেন্ডেন্সি নেই। আমরা ফ্রি। আমরা ফ্রি কিসের জন্য? আমরা ফ্রি নিজেদের যেহেতু ইন্টারনাল আর এক্সটার্নাল অ্যাফেয়ার আছে, মানে যত আমাদের ইন্টারনাল ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা নিজের মতো করে চালাবো। আমাদের যেগুলো এক্সটার্নাল ব্যাপার আছে, মানে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্কগুলো বলতে পারো, সেই দেশের সম্পর্কের সাথেও কি আমরা নিজেরাই আমরা ফ্রি আছি কন্ডাক্ট করার জন্য, ঠিক আছে। তারপর কি এটা হলো। সেকেন্ড কি বলা হচ্ছে যে এটা মানে কি আরো আছে, যেমন হচ্ছে মনে করো যে কালকে যদি কোনো ফরেন টেরিটরি মানে কোনো একটা দেশ আছে, মনে করো চায়না, সাপোজ মনে করো পাকিস্তান, আমরা যদি চাই বা আমাদের যদি কালকে কোনো যুদ্ধ হয় আর আমরা যদি কোনো পাকিস্তানের কোনো জায়গায় যদি আমরা ক্যাপচার করে নিই, তাহলে আমরা যে কোনো সময় বা আমাদেরকে কেউ যদি গিফট করেন এজ এ, মনে করো কোনো একটা দেশ কালকে এসে বললো যে আমরা অ্যাড হবো আর আমরা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে হ্যাঁ, তাহলে সেই দেশের টেরিটরিটাও আমাদের দেশে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে কোনো দেশের টেরিটরিকে, ফরেন টেরিটরি ওটা বলেছে যে কোনো দেশের টেরিটরিকে নিজের দেশে অ্যাড করতে পারবো, আমরা তার জন্য ফ্রি আছি, কারো পারমিশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। বা কালকে যদি মনে হয় যে আমরা আমাদের দেশে কিছু পার্ট কোনো দেশকে অ্যাজ এ ফেভার হিসাবে দিয়ে দেবো, ঠিক আছে, তাহলেও সেটা আমরা করতে পারি, ঠিক আছে। এই যে রিসেন্টলি একটা কাচেরিবু আইল্যান্ডের বা কি করেছিল যে পিএম নেহরু কি করে দিয়েছিল, গিফট করে দিয়েছিল কাচেরিবু আইল্যান্ড, কাকে? তোমার শ্রীলঙ্কাকে। তো সেটা নিয়ে একটা কি হচ্ছে বিবাদ সৃষ্টি হয়। কিন্তু এখন কোশ্চেন অনেক সময় এটা হয়ে যায়, আচ্ছা প্রবলেম যদি থাকো তাহলে এই যে কমনওয়েলথ গেম যে হয়, যখন কমনওয়েলথ নেশন যেগুলো বলা হয়, সেগুলো থেকে একটা গেম হয়, আর সেটাতে কি যে আমরা দেখি যে হেড অফ দ্য স্টেট, হেডিং কে করে? ব্রিটিশ ক্রাউন করে, মানে ব্রিটিশের রাজা বা রানী যিনি থাকবেন তিনি করেন। তো সেইভাবে কি আমরা কি এখনো তাদের আধীনে? না, তাদের আধীনে না। ওটা একটা গ্রুপ অফ তোমার এই যে কমনওয়েলথ গ্রুপ অফ একটা নেশন, মানে হচ্ছে কি যে এখানে সেই গ্রুপের সেই নেশনগুলি মানে সেই দেশগুলি আছে যারা কি এককালে ব্রিটিশের আন্ডারে ছিল। তো তাদের মধ্যে দেখি যে একটা কমনওয়েলথ গেম হয় না, ওই কমনওয়েলথ গেম হয় তাদের মধ্যে। আর সেখানে কি যে হেডিং যে করে, হেড সে করে কি ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে, মানে ব্রিটিশের রাজা বা রানী। তো তার মানে এটা না যে আমরা তাদের আধীনে, ঠিক আছে। তো এটা একটা কথা। তারপর কি আরেকটা আছে যে আচ্ছা তাহলে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে যে আমরা মেম্বারশিপ নিয়ে রেখেছি, তার মানে কি আমরা ইউনাইটেড নেশন আন্ডারের নিচে, মানে তাদের ওখানে কি আমাদের সভরেনিটি খাটে না? তো অবভিয়াসলি দেখো ওটা মেম্বারশিপ, ঠিক আছে। এখন তুমি ভাবো যে কোনো একটা কিছু মেম্বারশিপ নিতে, তার মানে তো এটা না যে তোমার মাথায় চড়ে নাচবে করা, ঠিক আছে। হ্যাঁ, তুমি ওটার মেম্বার, তোমার কিছু দায়িত্ব হতেই পারে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে তোমার নিজের স্বাধীনতা তুমি হারিয়ে ফেলছো। তো সোশ্যালিস্ট মানে কি সমাজতান্ত্রিক, ঠিক আছে। আর এই সমাজতান্ত্রিক এই যে ওয়ার্ডটা, যেমন আমরা একটু আগে দেখলাম যে কিছু ওয়ার্ড ছিল না স্টার্টিং আমাদের কিন্তু কনস্টিটিউশনে ছিল না, সেটা অ্যাড করা হয়েছে। তো অবভিয়াসলি এই সমাজতান্ত্রিক একটা ওয়ার্ডটাও অ্যাড করা হয়েছে। কত? এই যে 47 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। আচ্ছা, এবার তার মানে আচ্ছা তাহলে কোশ্চেন ওঠে যে আচ্ছা তার আগে কি আমাদের 1976 আগে কি আমাদের দেশ সমাজতান্ত্রিক ছিল না? অবভিয়াসলি ছিল, জাস্ট ওয়ার্ডটা ইউজ করা হয়নি। কেন বলছি দেখো,
এই যে সমাজতান্ত্রিক যে নেচারটা, ঠিক আছে, আমাদের ডিপিএসপি আছে 36 থেকে 51 পর্যন্ত, আর্টিকেল নাম্বার 36 থেকে 51 পর্যন্ত আমাদের ডিপিএসপি আছে, যেটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডিপিএসপির মধ্যে যে কথাবার্তাগুলো আছে সেটা অবভিয়াসলি এটার উপর আলাদা চ্যাপ্টার আছে, তখন নিজেরাই দেখতে পাবে। কিন্তু এখন জাস্ট জেনে রাখো যে ডিপিএসপির মধ্যে এই যে 36 থেকে 51 পর্যন্ত যে কথাবার্তাগুলো আছে সেগুলো সবটি বলতে পারো এক টাইপের সমাজতান্ত্রিক নেচারের। তো অবভিয়াসলি উল্লেখ যদিও না ছিল না যে অ্যাজ এ সোশ্যালিস্ট মানে কান্ট্রি, বাট অলরেডি তো তার জিনিসপত্রগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আছে যে ইন্ডিয়ান সোশ্যালিজম, ঠিক আছে, ইন্ডিয়ান সোশ্যালিজম। আচ্ছা দেখো, সোশ্যালিস্ট যখন কথাটা আসে না তখন মার্কসিজমের কথাটা আসে, ঠিক আছে, মার্ক্সবাদীদের কথা আছে। তো আমাদের যেটা ইন্ডিয়ান সোশ্যালিজম সেটা কি ব্লেন্ড অফ কি মার্কসিজম প্লাস গান্ধীজম। এটা দরকার নেই, জাস্ট বলার জন্য বললাম। এনিওয়ে, এখানে যেটা মেইনলি আছে সেটা হচ্ছে কি ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমাদের এখানে ডেমোক্রেটিক সোশ্যালিজম চলে, ঠিক আছে। আর এটার এইম কি? এটার এইম হচ্ছে প্রভার্টি, মানে হচ্ছে কি দারিদ্রতাকে শেষ করতে হবে, ইগনোরেন্সকে শেষ করতে হবে, যে রোগ ব্যাধি হচ্ছে তাকে শেষ করতে হবে, এই যে অপরচুনিটিতে যদি ইনইকুয়ালিটিস আসছে কোথাও তাহলে সেগুলোকে শেষ করতে হবে। তো এগুলো হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজমের এম, ঠিক আছে, লক্ষ্য। আর এই লক্ষ্যগুলো ইন্ডিয়ান সোশ্যালিজমে আছে, আর সেগুলো কোথায় আছে? দেখবে ডিপিএসপিতে আছে। তো অবভিয়াসলি আমাদের দেশে অলরেডি এই সোশ্যালিস্ট নেচারগুলো ছিল কনস্টিটিউশন আগে থেকে, ঠিক আছে। তো এবার আর ওই কারণে আমরা কি করি এখানে, দেখো আমাদেরটা একটু আলাদা। ওই কারণে আমরা কি করি এখানে যে পাবলিক আর প্রাইভেট কি কোএক্সিস্ট করে, ঠিক আছে। কেন এখানে বুঝো একটু জিনিসটা। আমাদের ইন্ডিয়ান ব্রেন্ড অফ সোশ্যাল যে সোশ্যালিজম যেটা আছে, যেটাকে আমরা কি বলছি যে ডেমোক্রেটিক সোশ্যালিজম, সেটা কিন্তু কমিউনিস্টিক সোশ্যালিজম থেকে একটু আলাদা। কমিউনিস্টিক সোশ্যালিজম মানে কি হয় যে স্টেট সোশ্যালিজম, মানে কি যে সবকিছুকে কি করে না, ন্যাশনালাইজেশন করে দেয়, ঠিক আছে, ন্যাশনালাইজেশন করে দেওয়া হয়। মানে কোনো রকম কোনো প্রোডাকশন হলো, ডিস্ট্রিবিউশন হলো, ঠিক আছে, এগুলো সবকিছুকেই ন্যাশনালাইজেশন করে দেওয়া হবে। আর কি যে যত প্রাইভেট প্রপার্টি আছে সেগুলোকে কি করে দেয়, অ্যাবলিশ করে দেয়। মানে এখানে প্রাইভেট মানে কোম্পানি বা প্রাইভেট কিছু চলবে না, ঠিক আছে, সব যা চলবে গভর্নমেন্টের থ্রুই চলবে। কোনো কিছু মনে করো যে কোথাও একটা খনিজ সম্পদ পাওয়া গেলো, তো সেই খনিজ সম্পদ কোথায় যাবে, আগে আগে গভর্নমেন্টের ওখানে যাবে, আর গভর্নমেন্টের ওখান থেকে আবার কোথায় যাবে, পাবলিকের কাছে যাবে, ঠিক আছে। এখানে কোনো আবার কি প্রাইভেট কোম্পানি এসে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে, যা হবে সব গভর্নমেন্টের থ্রুই হবে। তো এই সোশ্যালিজমটা না, এটাকে বলা হয় কমিউনিস্টিক সোশ্যালিজম, যেখানে কি স্টেট সবকিছু কন্ট্রোল করে। আমাদের এখানে কি হয় যে স্টেট প্লাস কি তোমার প্রাইভেট, মানে হচ্ছে পাবলিক প্লাস প্রাইভেট দুজনেই কিন্তু হাত মিলিয়ে কাজ করে। যেমন দেখবে কিছু কিছু জায়গাতে স্পেশালি কি যে গভর্নমেন্ট নিজে করে, ঠিক আছে, কিছু কিছু জায়গাতে কি করে যে পাবলিককে অ্যালাউ করে দিচ্ছে, কিছু কিছু জায়গাতে গভর্নমেন্ট প্লাস পাবলিক করে। তো ঠিক আছে, এখানে কিনা মিক্স একটা ইকোনমিক মডেল চলে, যেখানে কি পাবলিক আর প্রাইভেট দুজনে কোএক্সিস্ট করে। আর এটাকে বলা হয় কি ডেমোক্রেটিক সোশ্যালিজম, ডেমোক্রেসি, ঠিক আছে। তারপরে চলে যায়, তারপরে ওয়ার্ড আছে সেকুলার। আচ্ছা, সেকুলার যখন আমরা বলি, সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে। এই যে সেকুলার ওয়ার্ডটা বা সেকুলারিজমটা, এই ওয়ার্ডটাও কিন্তু মেনশন করা প্রথমে ছিল না। যখন প্রথম প্রিএম্বল আসে 1949-এ, তখন মেনশন ছিল না। তার মানে এটা না যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকুলারিজমের কোনো ভ্যালু ছিল না। অবভিয়াসলি দেখো, আর কোনো বড় পরিষ্কার বলে দেওয়া আছে যে আর্টিকেল নম্বর 25 থেকে 28, আর্টিকেল নম্বর 25 থেকে 28 কি বলে? ফান্ডামেন্টাল রাইট ও ফ্রিডম অফ রিলিজিয়ন। সেকুলারিজম মানে কি? ধর্মনিরপেক্ষ। ফ্রিডম অফ রিলিজিয়ন তোমার এখানে আছে অলরেডি, তার মানে কি তুমি তো ধর্মনিরপেক্ষ। বেশ, খালি শুধু এটাই হচ্ছে যে আমাদের উল্লেখ করা ছিল না, সেটা উল্লেখ করা হলো কত? এই যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976, ঠিক আছে। আর এটা কি বলা হয়? এটা একটা বেসিক পার্ট অফ দ্য স্ট্রাকচার। আচ্ছা, বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন এটা কি জিনিস? আচ্ছা, এটা একটা উপরে একটা আলাদা চ্যাপ্টার আছে, যখন পড়াবো তখন বুঝে নেবে। তবে এতটুকু মনে রাখো যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ডক্ট্রিন হচ্ছে একটা হচ্ছে ফাউন্ডেশন। যেমন হয় না একটা বাড়ির ভিত, তুমি সবকিছু চেঞ্জ করতে পারো কিন্তু বাড়ির ভিত চেঞ্জ করিও না। বাড়ির ভিত চেঞ্জ করলে কি হবে? পুরো বাড়িটা ভেঙে পড়ে যাবে। তো ওটাই বলতে পারো যে বেসিক স্ট্রাকচার এমন একটা স্ট্রাকচার, এমন একটা জিনিস কনস্টিটিউশন বা এমন একটা ডক্ট্রিন যেটা চেঞ্জ করলে কনস্টিটিউশনের আর কোনো মিনিং থাকে না। ওই কারণে সেকুলারিজমের যে ম্যাটারটা আছে সেটা একটা বেসিক স্ট্রাকচারের মধ্যেই পড়ে। আর আমাদের কনস্টিটিউশন অলরেডি যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো এই বেসিক স্ট্রাকচারটা ফলো করে। তো অবভিয়াসলি আগে মেনশন ছিল না, এখন মেনশন করা হচ্ছে, বাস এটা হচ্ছে কথা। আর আমাদের ইন্ডিয়াতে কি হয় যে পজিটিভ সেকুলারিজম ফলো করা হয়। পজিটিভ সেকুলারিজম মানে ইন দ্য সেন্স, দেখো একটা ওয়েস্টার্ন সেকুলারিজম, ঠিক আছে, একটা ইন্ডিয়ান সেকুলারিজম। আমাদের ইন্ডিয়ান সেকুলারিজমটাকে বলা হয় পজিটিভ সেকুলারিজম, ঠিক আছে। কেন? কারণ এখানে কি হয় যে, আগে ওয়েস্টার্নটা বলে দিই তাহলে এটা বুঝতে হবে। ওয়েস্টার্নে কি হয় যে বলে তোমার পলিটিক্সের সাথে রিলিজিয়নের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। পলিটিক্সের সাথে রিলিজিয়নের কোনো সম্পর্ক নেই। কোনো কিছু পলিসি আনার জন্য বা কিছু আনার জন্য যদি কিছু আনতে হয়, তারা কিন্তু ওটা দেখবে না যে রিলিজিয়নের মানে কোনটা এফেক্ট হচ্ছে না হচ্ছে বা কিছু হচ্ছে বা হ্যাঁ বা তা না।
ঠিক আছে, পলিটিক্সের সাথে রিলিজনের কোনো সম্পর্ক নাই, রিলিজনের নিজের মতো করে চলছে। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে যে না, আমরা বলছি যে আমরা সব ধর্মকে সঙ্গে করে নিয়ে চলবো। আমরা কি করব, সব ধর্মকে সমান স্ট্যাটাস দিব, সাপোর্ট করবো, আর সবাইকে সঙ্গে নিয়ে চলবো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলারিজম। এখানে ওই জিনিসটা কিন্তু নাই, ওয়েস্টার্নে কিন্তু ওই জিনিসটা নাই। ওয়েস্টার্নে পরিষ্কার বলছে যে পলিটিক্সের সাথে রিলিজনের কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়াতে বলা হচ্ছে যে না, আমরা সবাইকে সমান অধিকার দিব, সমান স্ট্যাটাস দিব। এরকম না যে কোনো একটা স্টেট, ওইখানে দেখবে ইন্ডিয়াতে 80% হিন্দু হওয়া সত্ত্বেও কিন্তু এটাকে হিন্দু কান্ট্রি বলা হয় না। বাইরে তুমি যে কোনো কান্ট্রিতে দেখবে বলে খ্রিস্টান কান্ট্রি, তোমার বলবে ইসলামিক কান্ট্রি, কিন্তু ইন্ডিয়াকে কোনোদিনও বলা হয় না হিন্দু কান্ট্রি। অথচ 80% হিন্দু আছে, তাও বলা হয় না। ঠিক আছে, কেন বলা হয় না? কারণ হচ্ছে আমাদের দেশ সেকুলার দেশ। এই সেকুলারিজমের জন্যই আমরা এখন কিন্তু বলতে পারি যে আমাদের কোনো স্টেট রিলিজিয়ন নেই, মানে কোনো রাষ্ট্র ধর্ম নেই, আমরা সব ধর্মকে নিয়ে চলছি। পরে ওয়ার্ডটাতে আসবো, সেটা কি হচ্ছে ডেমোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেটিক ছিল, ডেমোক্রেটিক মানে কি হচ্ছে, ডেমোক্রেটিক মানে কি গণতন্ত্র। আচ্ছা, গণতন্ত্র মানেটা কি হচ্ছে, দেখো গণতন্ত্রতে কি হয় যে ইট ইমপ্লাইজ পপুলার সভারেন্টি। অবভিয়াসলি গণতন্ত্র কি ডক্ট্রিন অফ পপুলার সভারেন্টি, এই যে একটু আগে দেখলে ডক্ট্রিন অফ পপুলার সভারেন্টি মানে কি, যে পাবলিকই হেড, পাবলিকের কাছে সব পাওয়ার আছে, পাবলিকই সবকিছু করছে, পাবলিকই মানে ভোট দিয়ে নেতাকে জেতাচ্ছে, সেই নেতা গিয়ে হচ্ছে কি আগে গিয়ে তোমাকে পার্লামেন্টে বা তোমার বললো এসে রাজ্যসভাতে কি করছে, তোমার অ্যাজ এ রিপ্রেজেন্ট হয়ে কাজ করছো, রাইট? তো পজিশন অফ দ্য সুপ্রিম পাওয়ার বাই দ্য, এখানে আছে পজিশন অফ দ্য সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল। তখনই গণতন্ত্র, যে জনগণের মাধ্যমে যেটা চালানো হচ্ছে তাকেই গণতন্ত্র বলে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে সিগনিফাই করা হয় রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। ওই জন্য অবভিয়াসলি ওটাই বলা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে কি হয় যে ডেমোক্রেসিতে আমাদের বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কি হয় যে আমাদের যারা এক্সিকিউটিভ হন, এক্সিকিউটিভ কারা, এই যে যারা বলতে পারো যে যেমন প্রাইম মিনিস্টার হলো বা যে মন্ত্রী সভার সদস্য এক্সিকিউটিভ যারা হলেন, তারা কিন্তু রেসপন্সিবল কোথায় হন, পার্লামেন্টে হন। কোনো কাজ করার জন্য বা কিছু করার জন্য পার্লামেন্টে তাদেরকে জবাব দিতে হয়। ঠিক আছে, তো ওটাই বলা হচ্ছে যে আমাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তারা রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। ঠিক আছে, তাদেরকে লেজিসলেচারে রেসপন্সিবল হতে হয়, কারণ যিনি এক্সিকিউটিভ তিনি হচ্ছেন কি আমাদের এখানে লেজিসলেচার। সে সবাই সব জায়গায় কি সেম হয় না, ইউএসএ তেই আলাদা আছে। ঠিক আছে, সেখানে কি যে এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে কোনো মানে এই যে জবাবদারি রেসপন্সিবল হন না। ওটাতে আমি যাচ্ছি না, আমি এখন ইন্ডিয়াটা বোঝাচ্ছি, ইন্ডিয়াটা বুঝবো। আচ্ছা, এখানে যখন আমরা ডেমোক্রেসির কথা বলছি না, তো এই ডেমোক্রেসিতে আমরা কিরকম জিনিস দেখবো, পলিটিক্যাল ডেমোক্রেসি দেখবো, আমাদের এখানে কি দেখবো সোশ্যাল ডেমোক্রেসি দেখবো, আমাদের এখানে কি দেখবো ইকোনমিক ডেমোক্রেসি দেখবো। এবার কথায় যদি বলতে হয় তাহলে সেটা কি পলিটিক্যাল ডেমোক্রেসি। এই যে দেখো উদাহরণ, পলিটিক্যাল ডেমোক্রেসি কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজেস, মানে কি যে 18 বছর যেই হলো তোমার বয়স, তুমি কি তোমার দেখা হবে না তুমি ছেলে না মেয়ে, তুমি দেখা হবে না যে তুমি কোন রিলিজিয়ন থেকে আছো, তোমার কিছু দেখা হবে না, তোমাকে কি দেওয়া হলো ভোটিং রাইট দিয়ে দেওয়া হলো যে যাও ভোট করো। তো এটা ভোটিং পাওয়ার হলো, পলিটিক্যাল পাওয়ার পেয়ে গেলে। ওইরকম কি পিরিয়ডিক ইলেকশন, রুল অফ ল, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স আছে। ঠিক আছে, অ্যাবসেন্স অফ দ্য ডিসক্রিমিনেশন ইন এনি গ্রাউন্ড, মানে এরকম না যে তোমার ধর্ম বা তোমার সেক্স মানে জেন্ডারের উপর, সেক্স মিন জেন্ডারের উপর বা তোমার বর্ণের উপর বা মানে যে কাস্টের উপর ভেবে যেগুলো আছে, কাস্ট, প্লেস অফ বার্থ, এগুলো দেখে তোমার উপর ডিসক্রিমিনেশন না, এগুলোর উপর ডিসক্রিমিনেশন হবে না। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো আছে। এবার এখানে একটা জিনিস আছে যে যখন ডেমোক্রেটিকের কথা বলছি, মানে ডেমোক্রেসির কথা বলছি না, ডেমোক্রেসি দুই টাইপের হয়, একটা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এবার কোশ্চেনটা আছে যে আমাদের দেশে কোনটা চলে, আমাদের দেশে চলে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এবার কি করে আমি সেটা বুঝাচ্ছি একটু পরে, তার আগে ডাইরেক্টটা বুঝো। ডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয় যে 4 টাইপের মানে বলতে পারো প্রসেস চলে, রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল আর প্লেবিসাইট। তুমি নিজেই দেখে বুঝতে পারবে যে এগুলো আমাদের দেশে চলে না। তার মানে কি আমাদের দেশে ইনডাইরেক্ট হয়, সেটাও বুঝিয়ে যাবে আমি। তো রেফারেন্ডামে কি হয়, দেখো রেফারেন্ডামে কি হয়, সাপোজ মনে করো যে কোনো একটা প্রজেক্ট আছে, সাপোজ বা কোনো একটা ড্রাফট বিল আছে বা কোনো একটা লেজিসলেশনের ব্যাপার আছে, সাপোজ মনে করো যে কৃষি বিল। ঠিক আছে, ভাবো যে কৃষি বিল আসলো, একটা কৃষি বিল আসলো যখন, তো এবার কি করা হলো যে সেটা আর কি বলে তোমার পার্লামেন্টে আলোচনা না করে ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করা হলো যে আমরা এরকম একটা কৃষি বিল এনেছি, তার এই এই বৈশিষ্ট্য আছে, এই সুবিধা আছে, এই অসুবিধা আছে, এনিওয়ে দেওয়া হলো। এবার বলা হলো পাবলিককে ডাইরেক্ট বলা হলো যে তো আপনারা আসুন, এসে আপনারা নিজেরা ভোট করুন, ডাইরেক্ট ভোট করুন। ঠিক আছে, এরকম না যে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো মানে যারা এখান থেকে এমএলএ এমপিরা গেছেন তারা ভোট করছে না, ডাইরেক্ট পাবলিক ভোট করবে। তো সেটাকে কি বলা হবে, রেফারেন্ডাম। ওকে, তারপর বলা হচ্ছে ইনিশিয়েটিভ। এবার ইনিশিয়েটিভ কি হয়,
ইনিশিয়েটিভ হয় যে মনে করো যে পাবলিকের, সাধারণ পাবলিকের মনে হলো যে না এই জিনিসটার উপরে, সাপোজ মনে করো কৃষি বিল নিয়ে বলছে, পাবলিকের মনে হলো যে কৃষি বিলের উপর একটা আমাদের কি দরকার, একটা বিল দরকার, ঠিক আছে। তো পাবলিক নিজে গিয়েই কি করতে পারে, এই যে বিলটাকে মানে লেজিসলেচারের জন্য ইনেক্ট করতে পারে, মানে ঠিক আছে, বিলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেটা কি যদি আমাদের ক্ষেত্রে দেখো তো কি করে, সেটা করে এমপি বা এমএলএরা কি করে, যে বিধানসভা বা তোমার হচ্ছে লোকসভাতে কি করে, বা পার্লামেন্টে বা নিচে স্টেট লেজিসলেটিভে কি করে, এমপি বা এমএলএরাই কিন্তু কোন একটা বিলকে প্রস্তাবকে দেয়, প্রপোজ করে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, পাবলিক ডাইরেক্ট প্রপোজ করতে পারছে ইনিশিয়েটিভে, এটাই ডিফারেন্স। রিকলে দেখো, রিকলে কি হচ্ছে, রিকলে হচ্ছে যে মনে করো যে কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠানো হয়েছে, ঠিক আছে, ভাবো যে মনে করো যে ফিনান্স মিনিস্টার আছে, ঠিক আছে, ফিনান্স মিনিস্টার নিজের কাজ করছে, কিন্তু পাবলিকের কিন্তু পছন্দ হচ্ছে না। পাবলিক না ডাইরেক্ট কেউ ভোট করে বলতে পারে একে হটাও, ঠিক আছে, ডাইরেক্ট কেউ বলতে পারে হটাও, বা কোনো অফিসার আছে তাকে ভোট করে বলতে পারে একে হটাও। ইভেন মনে করো যে যেমন কোনো একটা মনে করো মিনিস্টার হলো, সে 5 বছরের জন্যই হলো, এবার পাবলিকের মনে হলো যে না এই 5 বছর কি 1 বছর বা 2 বছরে দেখে নিলাম এর দ্বারা কোনো কাজ হচ্ছে না, একে হটাও, ঠিক আছে, ভোট করে ডাইরেক্ট সরিয়ে দিতে পারে। এখানে কি সেরকম হয় না? এখানে হয় না। আচ্ছা, প্লেবিসাইড, প্লেবিসাইডটা দেখো, প্লেবিসাইডে কি হয় যে কোনো মনে করো যে গভর্নমেন্ট কোনো ভাবছে যে কোনো একটা কিছুর উপর বিল আনবো, সাপোজ কেন আবার কৃষি বিলটাই বলছি, কৃষি বিলের উপর আনতে চাইছি, তো পাবলিক কি করবে যে গভর্নমেন্ট বলবে যে আচ্ছা এটা নেন ড্রাফট, আপনাদের সবার সম্মুখে রাখলাম আমরা এই ড্রাফটটা, এটাতে এই বিলে এই আছে, এবার আপনারা এক কাজ করুন যে আপনাদের কাছ থেকে বা আমাদের আমাদের থ্রু থেকে আপনারা এটার উপরে আপনাদের নিজস্ব ওপিনিয়ন দেন, ঠিক আছে, ঠিক আছে, আপনারা নিজস্ব ওপিনিয়ন দেন। তো এটা সাধারণত কি হয় যে পাবলিকের কাছে ওপিনিয়ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, প্লেবিসাইডে কি করা হয়, ওপিনিয়ন জিজ্ঞেস করা হয় যে আপনাদের কি ওপিনিয়ন। তো বিশেষ করে কৃষি বিল টিল না, এটা তুমি মনে করো যে কোনো টেরিটোরিয়াল ডিসপিউট যখন হয় তখন এইসব বিষয়ের উপরে গভর্নমেন্ট কি করে পাবলিকের কাছে ডাইরেক্ট জিজ্ঞেস করে। তো এগুলো হচ্ছে না ডাইরেক্ট ডেমোক্রেসির এক্সাম্পল। কোথায় হয়? সুইজারল্যান্ডে চলে, সুইজারল্যান্ডে এই প্রসেসটা চলে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে এখানে যে তাহলে আমাদের ইন্ডিয়াতে কোন টাইপের ডেমোক্রেসি চলে? আমাদের তাতে এখানে চলে ইনডাইরেক্ট। অবভিয়াসলি ডাইরেক্ট চলে না, তো ইনডাইরেক্টই হবে। এবার ইনডাইরেক্টলি কি হয়, ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয়, ইনডাইরেক্ট কিন্তু পাবলিক কি করে, পাবলিক হচ্ছে ভোট দিয়ে কোনো নেতা মন্ত্রীকে জিতে, মনে করো এমপি বা এমএলএ, ঠিক আছে, এই এমপি এমএলএ গিয়ে কি করবে পার্লামেন্টে বা তোমার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কি করবে, পাবলিককে রিপ্রেজেন্ট করবে। তো ইনডাইরেক্টলি রিপ্রেজেন্ট করছে না, ভোটিং রাইটটা কি, ভোটটাকে পাবলিক ভোট দিয়ে কাকে জিতেছে, এমপি বা এমএলএ কে জিতেছে, এই এমএলএ এমপি গিয়ে সামনে গিয়ে পার্লামেন্টে ভোট করছে, পাবলিক কিন্তু ডাইরেক্ট ভোট করছে না, ওইখানে এটাকে বলা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ওকে, হলো অনেক, এর থেকে বেশি দরকার নেই। আচ্ছা, রিপাবলিক, রিপাবলিক মানে কি, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র যেটা। এখানে কি হয় যে এখানে ওই জিনিসটাই বলছে যে মিনস দ্য অ্যাবসেন্স। আচ্ছা, এটা মানেটা হচ্ছে এই সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্রের মধ্যে যে এরকম করা চেক করা হবে না যে কোনো প্রজা বড় আছে, মানে তোমার বলতে পারো রিচ না পোর আছে, উঁচ নিচ দেখা হবে না, গরিব বড় লোক দেখা হবে না, সবাইকে সমানভাবে ট্রিট করা হবে, সেটাই হচ্ছে কি তোমার প্রজাতন্ত্র, ঠিক আছে। কোনো কি করা হবে না, কোনো অ্যাবসেন্স অফ প্রিভিলেজ ক্লাসেস, ঠিক আছে, এরকম না যে খুব মানে অত্যাধিক রিচ একে প্রিভিলেজ দেওয়া হলো আগে, এগুলো করা হবে না, ঠিক আছে। আর কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। পাবলিক অফিস মানে বলতে পারো যেগুলো হচ্ছে পাবলিক অফিস, সরকারি অফিস সকলের জন্য খোলা আছে, গরিব বড়লোক কোনো মানে এই ধর্মের লোক ওই ধর্মের লোক এগুলো কিছু দেখা হবে না, এখানে জন্ম ওখানে জন্ম দেখা হবে না। ইন্ডিয়ান যদি হয় তো ওই পাবলিক অফিস সরকারি অফিস সবার জন্য খোলা আছে। এটা হচ্ছে রিপাবলিক, ঠিক আছে, প্রজাতন্ত্র, যেখানে প্রজারাই তন্ত্র চালাচ্ছে, রাজতন্ত্র না, প্রজাতন্ত্র এটা, ঠিক আছে। এবার প্রজাতন্ত্রের মধ্যে না দুটো ক্যাটাগরি আছে, এটা একটু জেনে রাখবে, একটা হয় মনার্কি, একটা রিপাবলিক। মনার্কিতে কি হয়, মনার্কিতে না হেড অফ দ্য স্টেট, মানে কি হেড অফ দ্য স্টেট যে থাকে, একটা দেখা হয় কি প্রাইম মিনিস্টার, ঠিক, প্রাইম মিনিস্টারকে হেড অফ দ্য স্টেট বলা হয় না, কাকে বলা হয়, প্রেসিডেন্টকে। আমাদের এখানে কাকে বলা হয়, প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্ট, আমাদের এখানে তো প্রেসিডেন্ট আছে। এবার প্রেসিডেন্ট কি ফার্স্ট হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশনের থ্রু আছে, প্রেসিডেন্টের ডাইরেক্ট ইলেকশন হয় না, পিএম এর ডাইরেক্ট ইলেকশন হয়, এগুলো পরে বলবো, এনিওয়ে এখন জাস্ট শোনো। তো হেড অফ দ্য স্টেট কি হলো আমাদের ক্ষেত্রে, প্রেসিডেন্ট। আচ্ছা, এবার এর আগের লেকচারগুলোতে যদি লক্ষ্য করেছো তো ওখানে আমি ডিসকাস করেছিলাম যে আমাদের যেটা পলিটিক্যাল সিস্টেমটা সেটা আমরা কি কোথা থেকে নিয়েছি, ব্রিটেন থেকে নিয়েছি, তাই তো। এবার ব্রিটেন থেকে তো নিয়েছি, ঠিক আছে, তাহলে ওখানে কি হেড অফ দ্য স্টেট, ওখানে না হেড অফ দ্য স্টেট হয় কিং
বা কুইন, মোনার্কি সিস্টেম চলে। ঠিক আছে, আমাদের এখানে যে প্রেসিডেন্টের যে পাওয়ারটা আছে সেখানে কিন্তু কিং বা কুইনের হাতে সেই পাওয়ারটা আছে, ওখানেও পিএম আছে, কিন্তু প্রেসিডেন্টের যে পজিশনটা সেই পজিশনটা ওখানে কিন্তু কিং আর কুইনই সামলান। ঠিক আছে, ওটাও ডেমোক্রেসি, কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক, আমাদের এটাও রিপাবলিক, আর ওটা হচ্ছে মোনার্কি, ওদেরটাকে বলা হয় মোনার্কি, কারণ রাজশাহী চলে এখনো, আমাদের এখানে কোনো মোনার্কি নেই, আমাদের এখানে রিপাবলিক আছে। ঠিক আছে, তো এটাই ব্যাপার। তো ব্রিটেনে কি চলে, মোনার্কি চলে, আমাদের এখানে কি চলে, রিপাবলিক চলে। তো ইউএসএ আর ইন্ডিয়াতে এই সেম প্রসেসটাই চলে। আচ্ছা, ইন্ডিয়ান রিপাবলিকের ক্ষেত্রে এই যে বললাম যে হেড অফ দ্য স্টেট একটু, আচ্ছা এখানে আরেকটা জাস্ট দিয়ে দেওয়া হয়েছে যে হেড অফ দ্য স্টেট যখন প্রেসিডেন্ট হলেন, তো প্রেসিডেন্টের ইলেকশন ইনডাইরেক্ট ইলেকশন হয়, ইনডাইরেক্ট ইলেকশনের আর্টিকেলটাও দেওয়া আছে এখানে যে কি করে হয় 54 and 55। এনিওয়ে ওটা ইম্পর্টেন্ট না, এখন ওটা প্রেসিডেন্টের যখন লেকচার পড়বে তখন ওটা ইম্পর্টেন্ট হয়, এই আর্টিকেলগুলো এখানে না, জেনে রাখাটা ভালো জাস্ট। ওকে, তো জাস্টিস আমরা কিরকম জাস্টিস দেবো, সোশ্যাল জাস্টিস দেবো, আমরা কি দেবো, ইকোনমিক জাস্টিস দেবো, পলিটিক্যাল জাস্টিস দেবো, বলেছিলাম। এবার ওগুলো একটু আরো ভালো করে দেখে নেবো। এবারে জাস্টিসের যে ন্যায় বিচারটা, এটার ইন্সপায়ারটা কোথায় থেকে হয়েছিল? এটা হয়েছিল রাশিয়ান রেভলিউশন থেকে, 1917 থেকে রাশিয়ান রেভলিউশন হয়েছিল, সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের এখানেও এই জাস্টিস সিস্টেমটা শুরু করি। এবার এখানে আমরা যখন বলি না যে আমরা এখানে জাস্টিস দিচ্ছি, কি কি সোশ্যাল জাস্টিস, কি দেবো, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। তো এই যে সোশ্যাল আর ইকোনমিক্যাল জাস্টিস যেটা হয়, এটাকে একসাথে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, আর পলিটিক্যাল জাস্টিসই বলে। এবার আমরা একটু ভাগে ভাগে দেখে নিই যে সোশ্যাল জাস্টিসের মধ্যে কি কি পড়ে। সোশ্যাল জাস্টিসের মধ্যে কি পড়ে দেখো, জাস্টিস কোথায় আছে গেল, হ্যাঁ এখানে বলা হয়েছে দেখো যে সিটিজেন যতজন থাকবে সবাইকে সমান ইকুয়াল ভাবে ট্রিট করা হবে। ঠিক আছে, কোনো ভেদভাব করা হবে না, কিসের বেসিসে, কাস্টের বেসিসে, কালারের বেসিসে, যে এই ফোর্সা তো কালো, রেসের বেসিসে এ নর্থ ইন্ডিয়ান তো এ দ্রাবিড়িয়ান তো এ আরিয়ান, এরকম। ও রিলিজিয়ান বেসিসে এ হিন্দু তো এ মুসলিম, বা সেক্সের বেসিসে মানে জেন্ডার এ মেল তো ফিমেল, এগুলোর বেসিসের উপর কি করা, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না, সবাইকে সমান ট্রিটমেন্ট করা হবে, সবাই ভারতীয় নাগরিক। তারপর কি অ্যাবসেন্স অফ এনি পার্টিকুলার এনি প্রিভিলেজ মানে এনি পার্টিকুলার সেকশন, এরকম না যে কোনো পার্টিকুলার সেকশনকে একটু বেশি প্রিভিলেজ দেওয়া আছে, এগুলো থাকবে না, এগুলো কি সোশ্যাল জাস্টিসের মধ্যে আছে, সবাইকে সমান ট্রিটমেন্ট করতে হবে। আর কি করতে হবে, যে ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন, মানে যারা পিছিয়ে পড়া আছেন, ঠিক আছে, যেগুলো পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে তাদের কন্ডিশন ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, মহিলাদেরকে আরো সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে আরো সামনে নিয়ে আসো, তাদেরকে এম্পাওয়ার করো। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি সোশ্যাল জাস্টিসের মধ্যে আছে। ইকোনমিক জাস্টিস, ইকোনমিক জাস্টিসে কি আসবে, দেখো নামটা শুনে বোঝা উচিত, ইকোনমিক জাস্টিস পরিষ্কার বলছে যে কোন রকম ডিসক্রিমিনেশন করা হবে না ইকোনমিক ফ্যাক্টরের উপর, এরকম না যে গরিব বড়লোক দেখাবে, রিচ পোর দেখাবে, তারপরে সেই হিসাবে তখন ট্রিটমেন্ট হবে না, সমান ট্রিটমেন্ট হবে। ওটাই বলছি যে এরকম। আর কি করতে হবে, যে আমাদের দেশে যদি দেখবে, মানে আমাদের দেশে বলে কথা বলছি আমি, মানে এখানে কথা হচ্ছে যে রিচ আর পোরের মধ্যে যে ডিফারেন্সটা, মনে করে যে একজন রিচ আছে সে 1 লাখ, সাপোজ বলছি 1 কোটি টাকা কামাচ্ছে মাসে, আর একটা যে পোর আছে সে কত কামাচ্ছে, মনে করো যে সে হয়তো কামাচ্ছে 100 টাকা দিনে, 100 টাকা মাসে বা 1000 টাকা মাসে ধরে রাখো, কত বড় ডিফারেন্স। তো বলছে এই ডিফারেন্সটা না, এই গ্যাপটা কমাও, চেষ্টা করো যে এই গ্যাপটা কমানোর চেষ্টা করতে বলা হচ্ছে, এলিমিনেশন অফ দ্য ইনইকুয়ালিটিস, এত বড় যেন গ্যাপ নয়। হ্যাঁ, এই যদি 1 কোটি কামাচ্ছে তাহলে এমনটা করো চেষ্টা যে কমসে কম তো কমসে কম লাখ কামিয়ে নেবে, কোটি তো ও কামাচ্ছে, এখানে লাখ কি কামা, এরকম ভাবে একটু কমানোর এলিমিনেশন। এরকম তো না যে সবাইকে তাহলে 145 কোটি দেশ সম্ভব না, কিন্তু হ্যাঁ জিনিসটা ওটাই বলা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কমাতে হবে, ইকোনমিক জাস্টিস হবে তাহলে। আচ্ছা, পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিসে কি হয়, যে সকলের কাছে সমান পলিটিক্যাল রাইট আছে, কি আছে সবার কাছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে সমান পলিটিক্যাল রাইট আছে, সবাই কি যে কোনো পলিটিক্যাল যে অফিস যেগুলো হয়, সরকারি যেগুলো অফিস হয় সেখানে যেতে পারবে, তাদের কাছে কোনো বাধা দেওয়া হবে না, যেতে পারবে। তারপর কি অবভিয়াসলি নিজের ভয়েস রেজ করতে পারবে, এরকম না যে রিচ গেল কোনো ব্যক্তি তো তারই কথা শোনা হবে, পোর গেল তো তার কথা শোনা হবে না, এরকম না, সবাইকে সমান অধিকার দেওয়া আছে। এখন কোথাও যদি এরকম হচ্ছে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু অধিকার তো সবারই আছে, মানুষের ওইখানে দরকার যে নিজের অধিকারটা জানে। ওকে, তারপর যদি লিবার্টি, তারপর ওয়ার্ডটা আছে কি লিবার্টি। এবার লিবার্টিতে কি হয়, লিবার্টি মানে কি স্বাধীনতা, কিসের স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা থাকে, মানে কোনো রেস্টুরেন্ট যেন না হয়, তাকে যেন কোনোভাবে আটকে রাখা বা দাবানোর চেষ্টা যেন না হয়, তাকে কি নিজের যে ডেভেলপমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট আর বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা আছে, সেটাতে কি আরো অপরচুনিটি প্রোভাইড করে, যে ঠিক আছে তুমি বাড়ো, তুমি যদি বাড়তে চাইছো বাড়ো, এরকম অপরচুনিটি প্রোভাইড করা, দাবানোর চেষ্টা যেন না হয়। কিসের ফ্রিডম আছে, যে বলেছিলাম যে যেমন কি থটের, মানে চিন্তার, এক্সপ্রেশনের, বিলিফের, ফেথের, এরকম সব স্টার্টিংয়ে বলেছি।
তো এগুলোর কি আছে, যে এগুলোর তোমার কাছে লিবার্টি আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে লিবার্টি মানে এরকম না, যে স্বাধীনতা মানে এরকম না যে তুমি কালকে কাউকে কি মার্ডার করে চলে আসলে আর তারপর বললে যে ভাই এটা তো আমার লিবার্টি, সেটা চলবে না বাবু। তো লিবার্টি মানে এটা না যে তুমি লাইসেন্স পেয়ে গেছো যে কোনো কিছু করার জন্য, অবভিয়াসলি না, তুমি পাওনি। একটা ওই কারণে একটা লিমিটেশন আছে, একটা রেঞ্জের মধ্যে থেকে তুমি যদি কাজগুলো করো তাহলে তোমার কাছে লিবার্টি আছে। সাপোজ মনে করো এরকম বলি যে কিছুদিন আগে বা 1-2 বছর আগে, এখনো অ্যাকচুয়ালি রিসেন্টলি শুনতে হবে কি হয় যে না ভারত থেকে টুকরে হোঙ্গে এই টাইপের যেগুলো আছে, যেগুলো তোমার ওয়ার্ড গুলো আছে বা আরো যেমন নাড়াগুলো যে লাগে, এগুলো লিবার্টি না। তো লিবার্টি নামে তুমি যদি এখন দেশকে টুকরা করার ধান্দায় থাকো তাহলে সেটা লিবার্টি না, সেটা তখন দেশদ্রোহ হয়ে যায়। এনিওয়ে, তারপর কি লিবার্টি ইজ এনশিওর দ্য প্রিয়াম্বল, ওকে, আর ফান্ডামেন্টাল রাইট এজ অ্যান অপশন। তো ওটাই বললাম যে না যে প্রিয়াম্বলে যে লিবার্টি দেওয়া আছে বা ফান্ডামেন্টাল রাইটে যে লিবার্টি গুলো তুমি পাচ্ছ সেগুলো একেবারে অ্যাবসলিউট, মানে পেয়ে গেলে এবার বাস আর কিছু না, কোয়ালিফাইড। ঠিক আছে, বলছে কিছু লিমিটেশনের ভিতরে থেকে যদি কাজগুলো করো তো ঠিক আছে, লিমিটেশন যদি রেড লাইন যদি ক্রস করে তারপর যদি কাজগুলো করেছো তারপরে বুঝে নেবে, এনএসও লাগবে তোমার উপর। ইকুয়ালিটি, আচ্ছা ইকুয়ালিটিতে কি আছে, ইকুয়ালিটি মানে কি সমান। ঠিক আছে, সমানটা কখন হবে, যখন কি যে প্রত্যেক একটা সোসাইটির প্রত্যেকটা সেকশন অফ দ্য পিপল যারা থাকবে কোনো কাউকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না, সবাই সমান, গরিব বড়লোক ধর্ম জাতি নিরপেক্ষে সবাই সমান, তখনই আমি তাকে বলবো ইকুয়ালিটি আসছে, তাই না? আর কি যে ইকুয়াল অপরচুনিটি পাবে, সবকিছুতে ইকুয়াল অপরচুনিটি, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না, এই জাতি ধর্ম নির্বিশেষে ডিসক্রিমিনেশন করা হবে না। তো জিনিসটা এখন ওটাই আসছে যে তাহলে আমাকে কিছু বলে যে এমন কিছু কিছু জিনিস আছে, অবভিয়াসলি যেমন দেখো আমাদের সিভিক রাইটস ইকুয়ালিটি আছে, পলিটিক্যাল ইকুয়ালিটি আছে, ইকোনমিক ইকুয়ালিটি আছে। আর্টিকেল নাম্বার 14 মানে কি বলছে, ইকুয়ালিটি বিফোর ল, বলছে লয়ের সঙ্গে না সবাই সমান। তো অবভিয়াসলি এটা ইকুয়ালিটির কথা বললো কি বললো না, অবভিয়াসলি বললো। তারপর বলছে কি যে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এগুলোর বেসিসে কারোর সাথে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তো এটাও তো ইকুয়ালিটির কথা হলো। আর্টিকেল 16 দেখো কি বলছে যে পাবলিক এমপ্লয়মেন্টে মানে সরকারি কাজের জন্য যখন তুমি এমপ্লয় করছো তখন এগুলো দেখা হচ্ছে না, ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষেই তোমাকে অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটি দেওয়া হচ্ছে। তারপর কি আনটাচেবিলিটি থেকে ছোঁয়াছুতের যেটা ব্যাপারটা আগে একটু একটু যে ছিল স্টার্টিং এ, তো ওগুলো কি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। তারপর কি কোনো টাইটেল, এই যে আগে যেমন হাজার টাইপের মানুষ টাইটেল রাখতো, রাজা, মহারাজা, ধীরাজ, সুলতান, মুলতান যত কিছু ছিল, এখন আর রাখে না, রাখা যাবে না। এরকম না যে তুমি ওটা মানে যারা আছে রেখে দিল আমি রাজা হেনা তেনা, রাখতে পারো না বাবু, ঠিক আছে, এখন তো সবাই সমান, এখন ওগুলো দেখায় না। তো অ্যাবলিশন অফ দ্য টাইটেলস, হ্যাঁ সরকারিভাবে যদি তোমাকে কোনো টাইটেল দেওয়া হয়েছে সেটা আলাদা ব্যাপার, নিজে কোনো টাইটেল রাখতে হবে না। ওকে, তারপর কি টাইটেল ইন দ্য সেন্স সারনেম ভাবে না, এটা হচ্ছে উপাধির কথা বলা হচ্ছে। এনিওয়ে, পলিটিক্যাল হচ্ছে ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি দেখো কিরকম পলিটিক্যাল ইকুয়ালিটি হয়, 325 আর্টিকেল নাম্বার 325। এখানে বলা হচ্ছে যে এই যে জাতি ধর্ম নির্বিশেষে এরকম হবে না যে তোমার কোনো জাতি এই জাতি বা তুমি এই ধর্ম থেকে বিলং করো এই কারণে তুমি কি ভোটিং রাইটটা সেখানে তুমি এলিজিবল না। তো অবভিয়াসলি তুমি এলিজিবল, তুমি যে কোনো কিছু থেকে আসতে পারো, তোমার যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে তুমি যে কোনো জিনিস থেকে আসতে পারো, তুমি মেয়ে হতে পারো, পুরুষ হতে পারো, সব হিসাবেই তুমি কি ইলেকট্রাল রোলসের জন্য এলিজিবল। ওকে, লোকসভা স্টেট অ্যাসেম্বলিতে মনে করো যে কি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি যে বেসিসে যে ইলেকশনটা হয়, ঠিক আছে, সেই ইলেকশনে তুমি ইকোনমিক রাইট কি যে তোমার অধিকার আছে যে তুমি একটা ঠিকঠাক, তোমার একটা অধিকার আছে অবভিয়াসলি যে তুমি একটা ঠিকঠাক লাইফ জীবনযাপন করবে। ঠিক আছে, তুমি যদি মনে করো যে ওই মানে মেন আর ওমেন যদি কোনো কাজ করছে একটা, তো দুজনকে সমান রাইট, সমান এই যে তোমার বলতে পারো ফিজেরও একটা প্রভিশন আছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে এটা আর্টিকেল নাম্বার 39 আছে। তো আর্টিকেলটা নাম্বার 39টা কিসের মধ্যে আছে, ডিপিএসপির মধ্যে আছে। তো ডিপিএসপিটা কি যে এখন পর্যন্ত আমি কি বললাম, আর একটাতে বলেওছিলাম মনে হয় স্টার্টিং এ, একটা জিনিস মনে রাখবে, যখনই স্টেট কোনো একটা ফর্মুলেট করে, যখনই স্টেট কোনো একটা কিছু ফর্মুলেট করে না, তখন তারা ডিপিএসপির দিকে তাকায়, ডিপিএসপিতে দেখে যে কিরকম ব্যাপার আছে। ঠিক আছে, যে ইকুয়াল রাইটের যদি এখানে যেমন মনে করো যে মেন ওমেনকে না ইকুয়াল তোমাকে স্যালারি পে করতে হবে। সাপোজ মনে করো যে কোনো একটা কিছু আসলো, যেমন মনে করো সরকারি চাকরির ক্ষেত্রে যদি তুমি দেখো না, কোনো একটা পজিশন যদি সেম আছে না, কোনো পজিশন যদি সেম আছে, মনে করো যে ভাবো যে এসআই এর পজিশন আছে, এখানে মেলও নিচ্ছে এখানে ফিমেলও নিচ্ছে, তো দুজনকে সমান পে করা হবে। তো এগুলো কোথায় থেকে আসে, তো এগুলো এসেছে এই যে আর্টিকেল নাম্বার 39 থেকে, সেটা হচ্ছে ডিপিএসপি থেকে। ঠিক আছে, তো এগুলো কি, এটা হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি। আচ্ছা পরেরটাতে চলি, ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি মানে হচ্ছে ভাইচারা।
তো বলছে যে আমাদের দেশে সবার মধ্যে একটা ফ্রেটার্নিটি থাকতে হবে, সেটা হচ্ছে ভাইচারা থাকতে হবে। এই ভাইচারাটা কি করে আসবে, যে আমাদেরকে প্রমোট করতে হবে কি, যে আমরা ইন্ডিয়ান, এরকম না যে আমরা সাউথ ইন্ডিয়ান তো আমরা নর্থ ইন্ডিয়ান, আমরা ইস্ট ইন্ডিয়ান তো ওয়েস্ট ইন্ডিয়ান, না। আমরা, কেউ বলবে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো কেউ বলবে আমি বিহার থেকে, না বাবু, আমরা কি ইন্ডিয়ান। সে তুমি বিহার থেকে থাকো, আর তুমি তামিলনাড়ু থেকে থাকো, আর তুমি বেঙ্গল থেকে থাকো, সবাই ইন্ডিয়ান। তো সিঙ্গেল সিটিজেনশিপ প্রমোট করে আমরা কি ভাইচারা বাড়াবো, অবভিয়াসলি। তাহলে আমাদের নিজের মধ্যে একটা একতা আসবে যে না ভাই, আমাদের দেশটা মেন, ঠিক আছে। ওকে, এবার এই ফ্রেটার্নিটির যে কথাবার্তাগুলো সাধারণত, সেটা আমরা কোথায় দেখতে পাই, মানে যে ভাইচারার কথাবার্তাগুলো, সেটা দেখবো আমরা বিশেষ করে আর্টিকেল 51A। আর্টিকেল 51A কি বলে, ফান্ডামেন্টাল ডিউটি। তো অবভিয়াসলি তোমার কাছে ফান্ডামেন্টাল রাইট আছে, ঠিক আছে, তোমার কাছে ডিপিএসপি আছে, তো কিছু তো তোমাদের ডিউটিও, সব রাইটই পাবে না, তোমারও নিজস্ব কিছু ডিউটি আছে দেশের জন্য, ঠিক আছে। তো ওই জিনিসটাই বলা হচ্ছে যে তোমার না দেশের প্রতিও একটা ডিউটি আছে। এই ডিউটিগুলোর মধ্যে দেখবে যে ফ্রেটার্নিটির কথাবার্তাগুলো আছে, যে তোমাকে হারমোনি তোমার বলতে হারমোনি তোমাকে প্রমোট করতে হবে, ঠিক আছে, কমন ব্রাদারহুড করতে হবে, মানে রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক, রিজিওনাল, আর যে ডাইভার্সিটিগুলো আছে, সেকশনাল ডাইভার্সিটি, এরকম না যে কেউ তামিল আছে তো কেউ বেঙ্গলি আছে তো চল ফাইট করি, না ভাই, ওইও ইন্ডিয়ান তুমিও ইন্ডিয়ান, ঠিক আছে। তো নিজেদের মধ্যে ব্রাদারহুড বাড়াতে হবে, নিজেদের মধ্যে ভাইচারা বাড়াতে হবে, এটাই বলা হচ্ছে। দেখো এখানে ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, একটা লোকের ডিগনিটি কিসের দ্বারা ইনশিওর করা হয়েছে, দেখো ফান্ডামেন্টাল রাইটে আছে, ডিপিএসপিতে আছে, তারপর কি ফান্ডামেন্টাল ডিউটিসও আছে, ঠিক আছে। এই যে ভাইচারার কথা, এগুলো সব আছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো, ডিপিএসপি গুলো, আর যখন ফান্ডামেন্টাল ডিউটিগুলো পড়বে তখন দেখবে যেগুলো আছে। এখানে আরেকটা জিনিস এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে এই যে ফ্রেটার্নিটিতে দেখবে যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, যে ইন্টিগ্রিটির ব্যাপারটা, এই ইন্টিগ্রিটি ওয়ার্ডটা না পর থেকে অ্যাড করেছে। আমি প্রথমে বলেছিলাম সোশ্যালি সেকুলার আর কি ইন্টিগ্রিটি, এই ইন্টিগ্রিটিটা 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এটা জিজ্ঞেস করে। ওকে, সো আমরা দেখে নিলাম যে জিনিসগুলো কি কি ছিল, ঠিক আছে। এই যে প্রিএম্বলে যে বিশেষ করে বোল্ড যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। এখানে আরেকটা হচ্ছে ছোট্ট কনসেপ্ট, এটা একটু বলে দিই। আমরা দেখলাম না এখানে যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি, তো এই তিনটাকে একসাথে বলা হয় ইউনিয়ন অফ ট্রিনিটি, ঠিক আছে। একটা সোশ্যাল ডেমোক্রেসিতে, যেমন আমাদেরটা কি একটা সোশ্যাল ডেমোক্রেসি, এই সোশ্যাল ডেমোক্রেসিতে বলছে যে এই যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি, এরা তিনটাই থাকতেই হবে। যদি একটাও সেপারেট করা হয় না, তো বাকি দুটো আপনি ফেল হয়ে যাবে, ঠিক আছে। বলছে সাপোজ বোঝার চেষ্টা করে, এখানে বলছে ভাবো যে লিবার্টি নেই, সাপোজ যদি আমি বলি যে লিবার্টি আমাদের এখানে, লিবার্টি মানে স্বাধীনতা, স্বাধীনতাই নাই, তো তোমার কোথায় থেকে ইকুয়ালিটি আসবে আর কোথায় থেকে ভাইচারা আসবে। আবার মনে করো যে স্বাধীনতাও আছে, ফ্রেটার্নিটিও আছে, কিন্তু বলছে না ইকুয়ালিটি নেই, ঠিক আছে। স্বাধীনতা তো পেয়ে গেলে, ভাইচারাও আছে, কিন্তু তোমার ইকুয়ালিটি নেই, কেমন লাগবে। তো ওটাই বলা হচ্ছে যে এটাকে বলা হয় ইউনিয়ন অফ ট্রিনিটি। বলছে যদি একটা সোশ্যাল ডেমোক্রেসিকে পারফেক্টলি চালাতে হয়, তাহলে এই তিনটা প্রিন্সিপালকে একসাথে থাকতেই হবে, যেখানে লিবার্টিও থাকবে, ইকুয়ালিটিও থাকবে, আর কি থাকবে, ফ্রেটার্নিটিও থাকবে, এটা চালাতেই হবে। আচ্ছা, এবার একটু এসে চলে আসি যে এই যে প্রিএম্বল বারবার বলছি, আর বারবার আমি একটা এর আগেও বলেছিলাম যে কনস্টিটিউশন আগে আসবে, ঠিক আছে। কনস্টিটিউশনকে এনেক্ট করা হয়ে যাবে, বিধিবদ্ধ করা হয়ে যাবে, তারপর কি হবে যে প্রিএম্বলকে বিধিবদ্ধ করা হবে। তো প্রিএম্বল কি কনস্টিটিউশনের পার্ট না, কোশ্চেনটা এখানে আছে, প্রিএম্বল কি কনস্টিটিউশনের পার্ট না। তো এটা নিয়ে এই কোশ্চেনটা অনেকবারও এসেছে। তো প্রথমবার আসে কখন, 1960-এ, এর আগেও এসেছে, মানে যেগুলো মেইন ইম্পর্টেন্ট সেগুলো বলছি। বেরুবাড়ি কেসে বেরুবাড়ি ইউনিয়ন কেস আছে 1960-এ, সেখানে বলা হলো, সেখানে কোশ্চেন হলো। তখন কোশ্চেন হয় যখন হলো, তো যেটা ফাইনাল, যেটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন আসলো, সেই ওপিনিয়নটা বলি। সুপ্রিম কোর্ট বললো যে প্রিএম্বল না, যে কনস্টিটিউশনের যে প্রভিশন গুলো আছে, তার যে জেনারেল পারপাস, তার যে জেনারেল উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা শো করে প্রিএম্বল, ঠিক আছে, এটা বললো। তারপর বললো যে ইভেন কোন আর্টিকেলে যদি এম্বিগুয়াস মানে যদি ক্লিয়ারলি বলা নাই, তো সেই জায়গাটাতে মানে আমরা কি করি যে প্রিএম্বল থেকে চেক করি ইন্টারপ্রিটেশনের জন্য, যে প্রিএম্বলে কি বলা আছে ওই জায়গাটাতে, তো সেটা থেকে আমরা কি ইন্টারপ্রিটেশন আমাদের কাজে লাগে। তো এই দুটো কথা বললো। ফার্স্টে কি বললো যে জেনারেল পারপাস সলভ করে, তারপর কি বললো যে একটা ইন্টারপ্রিটেশনের কাজে লাগে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট্যান্ট করে। তো লাস্টে কি বললো যে সুপ্রিম কোর্ট, যে না প্রিএম্বল পার্ট না কনস্টিটিউশনের, এটাকে পার্ট ধরা যাবে না, হয়ে গেল। আবার চ্যালেঞ্জ হওয়ার পর তারপর কেশবানন্দ ভারতী কেস আসলো 1973-তে। কেশবানন্দ ভারতী কেসে আসলো যখন, তখন কি বললো সুপ্রিম কোর্ট, বললো যে না প্রিএম্বল কনস্টিটিউশনারি পার্ট,
এটাতে অবভিয়াসলি তাহলে আগের যে কেসে মানে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিল সেই রায়ের বিপরীতে রায় দিয়ে দিল। এবার বললো যে প্রিএম্বল কনস্টিটিউশনারি পার্ট, আর প্রিএম্বলকে অ্যামেন্ড করা যাবে, সংশোধন করা যাবে, এই কথাটা বললো। ভালো করে দেখো, এই যে সংশোধন কথাটা বলে দিল না, এই যে তারপরেই দেখো যে 1976 এই যে 42nd অ্যামেন্ডমেন্টে প্রিএম্বলকে করে দিল না। এর আগে যে সোশিয়াল সেকুলার আর একটা কি, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি, এই তিনটা ওয়ার্ড অ্যাড করে দিল, অ্যামেন্ডমেন্ট করে দিল। তো ওটাই বললো, এটা কি বলেছিল, কেশবানন্দ ভারতী কিছু বলেছিল যে প্রিএম্বল কনস্টিটিউশনের পার্ট আর প্রিএম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে, শুধু হ্যাঁ একটা জিনিস খালি লক্ষ্য রাখবে যে বেসিক স্ট্রাকচার যেন, তার কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচার যেন নষ্ট না হয়, মানে কনস্টিটিউশনের যে ভিত বলতে পারে এক্স্যাক্টলি। তারপর কি হলো, এলআইসি কেস আসলো 1995-এ। এলআইসি কেসে সুপ্রিম কোর্ট বললো যে প্রিএম্বল ইন্টিগ্রাল পার্ট, ডাইরেক্ট বলে দিল এবার যে ইন্টিগ্রাল পার্ট। তো এখন যদি বলে কেউ তোমাকে জিজ্ঞেস করে যে প্রিএম্বলটা কি, তাহলে ওটা বলতে হবে তোমাকে যে প্রিএম্বল হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, তাহলে এই স্টেটাসটা কি এবার, ওটাই বলা হচ্ছে যে এখন তাহলে স্টেটাসটা কি। তো এই স্টেটাসটা দেখো, প্রিএম্বলের স্টেটাস কি। ফার্স্টে বলছে যে প্রিএম্বলটা কি, আগে পুরোনোটা বলে দিচ্ছে যে প্রিএম্বলটা কি হয়েছিল, যে আগে কনস্টিটিউশন ইনেক্ট হলো, আর তারপর কি হলো যে প্রিএম্বলকে ইনেক্ট করা হলো, এটা বলা হলো। তারপর বলে যে প্রিএম্বল কি কোনো সোর্স অফ পাওয়ার না, অবভিয়াসলি প্রিএম্বল থেকে কেউ পাওয়ার নিয়ে কোনো কাজ করে না, সোর্স অফ পাওয়ার না। আর এটা কোনো প্রহিবিশনও না, এরকম না যে প্রিএম্বলে এটা লেখা আছে তো কোনো লেজিসলেচার সেটা নিয়ে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে, এরকম না। ঠিক আছে, লেজিসলেচার মানে কি, যে পার্লামেন্টের কথা হচ্ছে, যে পার্লামেন্টের কে কোনো পাওয়ারও দিচ্ছে না, তো পার্লামেন্টের কাছে কোনো পাওয়ারও কেড়ে নিচ্ছে না প্রিএম্বল, এটাই বলা হলো। প্রিএম্বল কি, নন জাস্টিসেবল, বললো প্রিএম্বল নন জাস্টিসেবল, ঠিক আছে, আর নট এনফোর্সেবল বাই দ্য ল অফ গড, এটা স্টেটাসটা। আচ্ছা, অ্যামেন্ডেবিলিটি, যেটা আমরা দেখলাম যে অ্যামেন্ড হয় কি হয় না, তো বললো হ্যাঁ ক্যান বি অ্যামেন্ডেড, অ্যামেন্ড করা যেতে পারে, কিন্তু কি বেসিক স্ট্রাকচার যেন নষ্ট না হয়, এটা কিন্তু ধ্যান রাখতে হবে যে বেসিক স্ট্রাকচার কিন্তু যেন নষ্ট না হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, যেটা বারবার জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে এই যে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড কত নম্বর অ্যামেন্ডমেন্টের থ্রু, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ অ্যাড করা হয়। সো দিস ইজ অল ফর এই প্রিএম্বল চ্যাপ্টার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তুমি কিছু বুঝতে না পারো তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আমাকে। আচ্ছা, লেকচার যদি ভালো লাগছে আর যদি তোমরা চাও যে এইভাবে রেগুলার বেসিসে চলুক এটা, তো তোমরা অবভিয়াসলি জানাবে যে হ্যাঁ ভালো লাগছে। কারো যদি খারাপ মনে হচ্ছে তো অবভিয়াসলি ডিসলাইক করে দিবে, আর রিজনটা লিখে দেবে যে কোন জায়গাটা কি পজিশনটা তোমার মনে হচ্ছে যে আমার ইমপ্রুভ করা উচিত, তো সেই হিসাবে আমাকে একটু জানাবে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।